শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এখনো সক্রিয় পরাজিত শত্রু চক্রের নীল নকশা, বিনম্র আলোয় সূর্য সন্তানদের স্মরণ। সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর আন্তর্জাতিক পুরস্কার, অর্থমান 50,000 মার্কিন ডলার। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ৭১ বিজয় যখন একেবারেই কাছাকাছি, ঠিক তখনই আল বদর আল শামসদের সহায়তায় জাতির মেধাবী সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। বাঙালি জাতিকে মেধাশূন্য করার এই চক্রান্তের অংশ হিসেবে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, লেখক, সাহিত্যিকদের হত্যা করা হয়। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, ৭১ পরাজিত শত্রুদের সেই নীল নকশা এখনও থেমে নেই। চৌধুরী মাইনুদ্দিনরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। ৭১ 14 ডিসেম্বর বিজয় একেবারে সন্নিকটে। একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে এগিয়ে আসছেন মুক্তিযোদ্ধারা। পরাজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে পাকিস্তানিরা। কাজে লাগায় তাদের দোসর রাজাকার আল বদরদের। শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিকদের তালিকা তৈরি করে রাখা হয়েছিল আগে থেকেই। নীল নকশা অনুযায়ী তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে যায় রাজাকার আল বদররা। আর ঘরে ফেরা হয়নি জাতির মেধাবী সন্তানদের। চৌধুরী মাইনুদ্দিনের ফাঁসি হওয়াটা জরুরি। যদি বুদ্ধিজীবী দিবসটাকে আমি শুধুমাত্র টার্গেট করি, টোটাল মুক্তিযুদ্ধের ইতিহাসে উনি একজন খুনি, বাট বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডের উনি একজন। এখনো স্বাধীনতা বিরোধী চক্রের আস্ফালন পীড়া দেয় শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। সাম্প্রদায়িক ঘরানার ধর্মান্ধতা আপনার সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা আগে জানতাম যে এগুলো হয়তো বা অশিক্ষিত এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়াচ্ছে তাদের সামাজিক সুবিধা আদায়ের জন্য, তা কিন্তু না। হলিডে আর্টিজানের ঘটনার পরে আমরা জানতে পারছি যে একদম ইংলিশ মিডিয়াম কেন্দ্রিক, উচ্চবিত্ত সংসার কেন্দ্রিক এই ফিলসফি, এই সংস্কৃতির চর্চা শুরু হয়ে গেছে। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে দেশের জন্ম, সে দেশ থেকে নিশ্চিহ্ন হোক মৌলবাদ, আর তা নিশ্চিত করা গেলেই শান্তি পাবে শহীদদের আত্মা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 12:01 রায়ের বাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে ছাত্রলীগ। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনীর দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতা আর বুদ্ধিজীবী হত্যা একই সূত্রে গাথা বলেও মন্তব্য করেন তারা। বুদ্ধিজীবী দিবসের চেতনা থেকে আমরা সকলেই শিক্ষা নিতে চাই। আগামী দিনে আমরা যেন এই মেধা মননকে কাজে লাগিয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই স্বপ্নকে সামনে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যেন কাজ করি। বুদ্ধিজীবীদের সেই যারা হত্যা করেছে, সেই আল বদর রাজাকারদের, আর বর্তমান বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার জন্য যারা মানুষকে বিভিন্নভাবে উৎফুল্ল করছে, তারা একই সূত্রে কথা। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ সোনার বাংলা করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে যুদ্ধ অপরাধী জামাত মৌলবাদী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। বিস্তারিত প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 9 মাসের যুদ্ধ শেষে যখন স্বাধীনতার দ্বার প্রান্তে বাংলাদেশ, তখনই জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। দেশকে মেধাশূন্য করার চক্রান্তে জাতি হারায় তাদের। দিনটির স্মরণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাণীতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,
পরিকল্পিত এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে স্বাধীনতা বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের এ পরাজিত শক্তিই জাতির পিতাকে হত্যা করে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, বিকৃত করে স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস। জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্ম দিয়ে উস্কে দেয় সাম্প্রদায়িকতা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রনীতি অনুযায়ী সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ, তবে আলোচনায় সমাধান চেষ্টা করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল প্রশিক্ষণ শেষে কোর্স মেম্বারদের সনদপত্র প্রদান করলাম। সনদপত্র প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষের কল্যাণে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী অবদান রেখে যাচ্ছে, কাজে সেদিকে লক্ষ্য রেখেও আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আমি চেয়েছি একটা আধুনিক জ্ঞান সম্পন্ন এবং প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে, কাজে এই বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে আপনারা গড়ে তুলবেন, যেন সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করেন। দেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন, আর সেজন্য সব দেশের সঙ্গে বন্ধুত্ব জরুরি। পররাষ্ট্রনীতির এই ধারাবাহিকতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্বে কেউ আঘাত করলে প্রতিঘাতের সক্ষমতা থাকতে হবে। সবথেকে বড় কথা, আমার দেশের উন্নতি করতে হবে, তার জন্য বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশের উন্নয়নের জন্য সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যেখানে যতটুকু সহযোগিতা পাওয়া যায় সেটুকু নিয়েই আমরা আমাদের দেশকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে, প্রতিঘাত করবার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবেই আমাদের প্রস্তুতি থাকতে হবে। মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় সমাধানের কথা জানান সরকার প্রধান। মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, আমরা তাদের সাথে কখনো সংঘাতে যায়নি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য কখনো ব্যর্থ না হয়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো। পুরস্কারটি দেয়া হবে ২ বছর পর পর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি নামে এই পুরস্কারের অর্থমান $৫০,০০০ মার্কিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫২ ভাষা আন্দোলনে অংশগ্রহণ, বাক স্বাধীনতা বিকাশের সংগ্রাম, স্বাধীনতার পর বাঙালি সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টিতে রেখেছেন অনন্য অবদান। বাংলাদেশ সৃষ্টির পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা সৃজনশীল অর্থনীতির উল্লেখযোগ্য সংযোজন। অসাম্প্রদায়িক চেতনা, সংস্কৃতির প্রতি মমত্ববোধ, মাতৃভাষার প্রতি আবেগ এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক বিবেচনায় নিয়ে তার নামে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চালু থাকা ২৩টি পুরস্কারের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বঙ্গবন্ধুর নামে এই পুরস্কার প্রবর্তন করল সংস্থাটি। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। উল্লেখ্য, সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার হবে সংস্থা কর্তৃক প্রবর্তিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এই পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে যুব সমাজের উন্নয়নে সাংস্কৃতিক কর্মী, প্রতিষ্ঠান বা সংস্থার উদ্যোগকে স্বীকৃতি দেবে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি,
বাক স্বাধীনতা প্রভৃতি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান এবং বাংলাদেশ সরকারের ইউনেস্কোর প্রতি অঙ্গীকারের কথা বিবেচনায় নিয়ে ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে সম্মতি প্রদান করে। মুজিব বর্ষে পুরস্কারটি প্রবর্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে সরাসরি যুক্ত হল সংস্থাটি। পুরস্কারটি বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরির পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই পুরস্কার বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিংয়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইয়াবা বাণিজ্যের তথ্য জেনে যাওয়ায় সিনহা হত্যা, ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতের ইয়াবা বাণিজ্যের তথ্য জেনে যাওয়ায় খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। টেকনাফ থানায় বসেই হয় এই হত্যার পরিকল্পনা। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব। আসামিদের মধ্যে টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক সাগর পলাতক। বাকি সব আসামি কারাগারে। কক্সবাজার প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস। আর পুরো ঘটনায় লিয়াকত ও প্রদীপের সহযোগী ছিলেন আরও 13 জন। রোববার সকাল 10:15টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র জমা দেয় র্যাব। আসামিদের মধ্যে টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক সাগর দে পলাতক। বাকি সব আসামি কারাগারে। সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত 5 আগস্ট মামলাটি করেন। ঘটনার প্রায় 4.5 মাসের মধ্যেই মামলার অভিযোগপত্র জমা দিল র্যাব। আসামি ছিল 9 জন, তার মধ্যে তদন্ত করে আইও সাসিতে 15 যে নাম আসামি হিসাবে সাসি অন্তর্ভুক্ত করেছে। তবে অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। টোটাল চার্জশিটটা তৈরি করে দিয়েছেন, এই টোটাল চার্জশিটের এটার উপরে আমরা চ্যালেঞ্জ করছি যে প্রসিডিংটা, যে তদন্তটা, এই তদন্তটা ইলিগ্যাল। পরে এ বিষয়ে ঢাকায় সংবাদ ব্রিফিং করে র্যাব সদর দপ্তর। হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সহ নানা বিষয় উঠে আসে। সিনহা সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় জানার পরেও ওসি প্রদীপ কুমার দাস যে ধরনের পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত অপরাধী এবং অত্যন্ত গর্হিত একটি কাজ। ইয়াবা বাণিজ্যের তথ্য জেনে যাওয়ার কারণেই কি খুন হয়েছেন সিনহা মোহাম্মদ রাশেদ খান? আর নীলিমা রিসোর্ট থেকে জব্দ করা সিনহার ল্যাপটপে কি ছিল? পুলিশ কেন ল্যাপটপটি জব্দ করে? এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। ল্যাপটপের মধ্যে স্পর্শকাতর কিছু ছিল যেটি কিনা পরবর্তী উদ্ধার করা সম্ভব না হলেও তাদের স্বীকারোক্তিতে এসেছিল, যেটি মূলত ওসি প্রদীপ এবং লিয়াকতের জন্য এক ধরনের অস্তিত্বের সংকট ছিল। কক্সবাজারের টেকনাফ মূলত ওসি প্রদীপের একটি অভয়াশ্রম ছিল। জুলাই মাসের মাঝামাঝি সময়ে টেকনাফ থানায় ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী, সোর্স নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ সোর্স এবং মোহাম্মদ নিজামুদ্দিন একটি ষড়যন্ত্র করেন। তারা মূলত সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার সঙ্গীয় ব্যক্তিদেরকে স্পষ্টতই ধ্বংস করার জন্য লিয়াকতকে নির্দেশনা প্রদান করেন। সিনহা হত্যার ঘটনায় মাদক ও পুলিশের উপর হামলার অভিযোগে করা 3টি মামলার সত্যতা পায়নি র্যাব। ওই সব মামলায় আসামি ছিলেন সিনহার 2 বন্ধু শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। লেটস গো নামে ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য ঘটনার প্রায় 1 মাস আগে থেকেই সিনহার সাথে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন তারা। উঠেছিলেন নীলিমা রিসোর্টে। একটি নৃশংস ঘটনা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না বাংলাদেশ। যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, এখনই তাদের প্রতিহত করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন 14 দলের নেতারা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 14 দল আয়োজন করে ভার্চুয়াল আলোচনার। এতে উঠে আসে ভাস্কর্য ইস্যু। ধর্ম ব্যবহার করে সুবিধা আদায়কারী গোষ্ঠীর এমন অপচেষ্টাকে প্রতিহত করার আহ্বান আসে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে। জিয়া রহমান যেভাবে এই মৌলবাদী উগ্র মৌলবাদী ছাত্র বিরোধীদের যেভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন, একইভাবে তারপরে এরশাদ সাহেব করেছিলেন। এটা তো হেফাজতকে সামনে দিয়ে পিছনে জামাত সবাই কলকাঠি নেড়ে দেশ দখল করার পায়তারা করছিল। তাদের প্রতি কোনো নমনীয় ভাব প্রদর্শন করলে আবার আমাদের বিপদেই পড়তে হবে। সাপকে মুখে চুমু দিলে পরে সাপ ছোবল মারে, তো খুব সাধারণ কথা, সাপ ছোবল মারা ভুলে না। জামাত পিছন থেকে সংগঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের যারা পুনর্বাসন করেছিল, তাদের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী গোষ্ঠী বেড়ে উঠছে বলে উল্লেখ করেন 14 দলের সমন্বয়ক। এই জাতীয় শত্রুদের যারা মুক্তিযুদ্ধকে সেদিন প্রতিহত করার চেষ্টা করেছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি, তাদেরকে প্রতিহত করার জন্য আবার ঐক্যবদ্ধ হতে হবে, 71 চেতনা। ভাস্কর্য বিরোধীদের ধর্ম ব্যবসায়ী বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ধর্মীয় বিষবাষ্প ছড়ানো এটি সংবিধান লঙ্ঘন, এটি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ারই শামিল। স্বাধীনতার 49 বছরের অর্জন যে শক্তি জুগিয়েছে তা ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় নেতারা। তাদের নেতৃত্ব সেই দায় এড়াতে পারে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 7052। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 281তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ 12,748 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,355 জন। মোট শনাক্ত 4,90,533। নতুন 3,393 জন সহ সুস্থ হয়েছে 4,20,896 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 10.63%। এ পর্যন্ত 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 29,69,630 জনের। এবার সংস্কৃতি সংবাদ। মহামারী করোনায় অনেকটাই সংকুচিত নাগরিক জীবন। উৎসব আনন্দে পড়েছে ভাটা। তবুও মহামারীর সংকট কাটিয়ে উঠে বাঙালি সংস্কৃতি চর্চা সমৃদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান এলো রাজধানীর নবান্ন উৎসব থেকে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। শহুরে জীবনে নবান্ন উৎসব, নতুন ধানের কৃষক কৃষানির গানে বাঙালির সংস্কৃতির অন্যতম অনুসর্গ যুগ যুগ ধরে। করোনায় অনেক কিছুই ম্লান, তারপরও জীবন থেমে থাকে না, তাই অনেকেই মেতেছেন নবান্নের এই উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বলেন, এই আয়োজন বাংলার সাংস্কৃতিক কৃষ্টিকে আগামী প্রজন্মর কাছে তুলে ধরবে। আমাদের মনের খোরাকি নবান্ন উৎসব, যারা আয়োজনকারী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নবান্ন উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সকল অন্ধকার কাটিয়ে আলোর বার্তা বয়ে আসুক সকলের জীবনে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, এখনও সক্রিয় পরাজিত শত্রু চক্রের নীল নকশা, বিনম্র আলোয় সূর্য সন্তানদের স্মরণ। সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু নামে ইউনেস্কোর আন্তর্জাতিক পুরস্কার, অর্থমান 50,000 মার্কিন ডলার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।